গত 18 সেপ্টেম্বর ইউএস ফেড রেট 50 বেসিস পয়েন্ট কমাবার পর বাজার কিন্তু সম্পূর্ণ দুটো দলে বিভক্ত হয়ে গেছে। একদল অ্যানালিস্টরা মনে করছে যে বাজারে এবার এই যে ফেডের 50 বেসিস পয়েন্ট কমানোর জন্য কিন্তু রিসেশন আসতে পারে, কারণ ঠিক 2007 সালে ঠিক এরকমই ফেড অ্যাকশন নিয়েছিল এবং তারপর তার 6 মাসের মধ্যেই কিন্তু 2008 সালে রিসেশন চলে আসে। আবার বাজারের একদল মনে করছে না, 2007-08-এর মতো এখন অবস্থা একদমই নয় এবং এখন ফেড রেট এই যে কাট হয়েছে এর ফলে আরো বুল রান ভালো হবে, মার্কেট আরো ফুলে ফেপে উঠবে। তা আসল সিনারিওটা কি লজিক সহকারে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। এমন অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো হয়তো আপনাদের মধ্যে 99% লোক অনেকে আমরা প্রথম দেখছি। সেই তথ্যগুলোকে অনুধাবন করব, লজিক্যালি বোঝার চেষ্টা করব সত্যি আমরা 6 মাস থেকে 1 বছরের মধ্যে কোন দিকে এগোতে চলেছি, রিসেশন নাকি আমাদের বুল রান চলছে। যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, অলরেডি কিন্তু ইন্ডিয়া কিছু কিছু সেক্টরে বা কিছু কিছু স্টকে মানে রিসেশনে চলে এসেছে, সেইটা দিয়েই শুরু করব। মানে তারপর এই ভিডিওতে আসবো, মানে তারপর আমি আমার এই যে চার্ট দেখছেন ইউএস এর সব ইন্টারেস্ট কার্ভ নিয়ে যে ইকোনমিক আলোচনা সেইগুলোতে আসবো। আগে একটু আপনাদের চোখটা খুলে দিই। এই ভিডিওটাকে একদমই আশা করবেন না বা এই ভিডিওটাকে একদমই মনে করবেন না যে আমি এখানে ভয় দেখানোর জন্য কোনো ভিডিও বানাচ্ছি যেখানে রিসেশন নিয়ে আলোচনা চলছে, একদমই নয়। দুটো যে অ্যানালিস্টদের মতামত, বুলরান না রিসেশন, কি কার প্রবাবিলিটি বেশি সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলি। দেখুন, নিফটিকে যদি উপর থেকে দেখেন, কারোর সাধ্য নেই যে রিসেশনের কথাটা উচ্চারণ করে। কিন্তু রিসেশন মানে কি? রিসেশন মানে টেকনিক্যাল টার্মসে যদি বলি, জিডিপি মানে আমি ওই ম্যানুফ্যাকচারিং গ্রোথ ইচ কোয়ার্টারে, মানে এক একটা কোয়ার্টারে বা পরপর 2 মাস যদি নেগেটিভ হয় ওরকম যাচ্ছি না, আমি টেকনিক্যাল চার্ট অনুযায়ী বলছি। একটা স্টকে রিসেশন কখন হয়? যখন উপর থেকে স্টকটা 20%-এর মতো নিচে যায় এবং সেখানে স্টে করে, মোটামুটি বলা হয় সেই সেক্টর বা সেই স্টকে রিসেশন এসেছে বা সেটা ডাউন টার্নে আছে, বিয়ার মার্কেটে আছে, এইটা বোঝা যায়। রিসেশন মানে যারা আমরা শেয়ার মার্কেটে কাজ করি তাদের কাছে বিয়ার মার্কেট আসাটাই ইকুইভ্যালেন্ট অফ রিসেশন, তাই তো আমরা সেটাই বলছি। হ্যাঁ, এখানে তো আমরা জব বা অন্য কিছু নিয়ে আলোচনা করছি না, শেয়ার মার্কেটের নিরিখে। তো উপর থেকে 20% নেগেটিভ হলে সেটা আমরা বলি। নিফটিকে দেখে কেউ রিসেশনের উচ্চারণ করতে পারবে না, কিন্তু নিফটির এই যে বুলরান এই যে 1-2 বছরে চলছে, সেটার প্রধান কাণ্ডারি যে স্টকগুলো, কি স্টক? পিএসইউ স্টক, রেলওয়ে স্টক, ডিফেন্স সেক্টরের স্টক, যেগুলোর হাত ধরে নিফটি এতদিন উঠেছে এবং আমার আপনার পোর্টফোলিওর অনেকের পোর্টফোলিওতেই কিন্তু সেই স্টকগুলো ভরে ভরে আছে। সেই স্টকগুলোতে কি হচ্ছে একবার কি দেখবেন? সেই স্টকগুলো কি রিসেশনে নেই বা বিয়ার মার্কেটে নেই? উত্তর হলো হ্যাঁ, আছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স, ডিফেন্স সেক্টরের সব থেকে পোস্টার বয় যাকে আমরা বলি, ডিফেন্স সেক্টরের অনেক ফান্ডও এসেছে, তাই সেই সব ফান্ডে সব থেকে উচ্চ অ্যালোকেশন যদি কোনো স্টকে হয়, হিন্দুস্তান অ্যারোনটিক্স তাদের মধ্যে অন্যতম। যদি আমরা দেখি, এখানে আমরা দেখব যে কত পার্সেন্ট উপর থেকে কারেক্ট হয়ে আছে। এটা উইকলি চার্ট, যদি দেখেন উপর থেকে 26% মাইনাস হয়ে আছে, 26%। ঠিক আছে, ভারত হেভি ইলেকট্রনিক্স, বেল, ঠিক আছে, ভারত হেভি ইলেকট্রনিক্স বা যাকে এই নিয়ে জানি, তো সেটা যদি দেখেন উপর থেকে, সরি ভেল, ভারত হেভি ইলেকট্রিক্যাল কোম্পানি, সেটা উপর থেকে 24% কমে আছে। আমি বিইএলও দেখব, দেখি। তারপর এখানে আমি চলে আসব আরেকটা যে আপনাদের খুব প্রিয় স্টক, হার্ডকোতে আসি। হার্ডকো উপর থেকে প্রায় 33% মাইনাস, 33% মাইনাস। আচ্ছা, টিটাগড় রেলওয়ে বা রেলওয়ে সেক্টরে আসবো, মানে কোম্পানি রেলওয়ে সেক্টরের পিএসইউ কোম্পানিগুলো তো খুব রিটার্ন দিয়েছে, সেটাও মাইনাস 33%। আচ্ছা, আইআরএফসি, আরভিএনএল, এই জিনিসগুলো, ইরকন, উপর থেকে 32% মাইনাস হচ্ছে আইআরএফসি, ইরকন ইন্টারন্যাশনাল। ঠিক আছে, রেলওয়ে সেক্টরের সব পোস্টার বয়দের নিয়ে কথা হচ্ছে, যেগুলো এই বুল মার্কেটের কাণ্ডারি ছিল, যে 1 বছর ধরে যে বুল মার্কেট 1.5 বছর ধরে যে চলেছে, উপর থেকে 36% মাইনাস। কোচিন শিপইয়ার্ড উপর থেকে কত পার্সেন্ট মাইনাস একবার দেখি,
43% মাইনাস হয়েছে, তারপর একটু 5-10% উপরে উঠেছে, যাই হোক তাও 30%-এর বেশি মাইনাস। মাঝগাঁও ডক দেখি, মাঝগাঁও ডকও উপর থেকে সেই অবস্থা, 30%-এর মতো, 24 থেকে 30%-এর মতো মাইনাস। আর কিছু স্টক দেখবো, হ্যাঁ আরভিএনএল আপনাদের ওয়ান অফ দ্য ফেভারিট, অনেকেরই, আপনাদের নয় অনেকেরই ফেভারিট স্টক, ঠিক আছে, 20%-এর মতো উপর থেকে মাইনাস। এই কদিনে একটু উপরে গেছে, তাহলে 16% মাইনাস হয়েছে। ভারত ডাইনামিক্স মানে ডিফেন্সের একটা স্টক, ডিফেন্স সেক্টরের উপর থেকে, সেটা দেখতে গেলে 36% মাইনাস, ঠিক আছে। তো এইবার আমি আরো অনেক উদাহরণ দিতে পারি, ঠিক আছে। তার মানে কি দেখা যাচ্ছে 70%। দেখুন এইটা দেখেই নিচে কমেন্ট করতে বলবেন না 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 রিসেশন আসছে না, এই আসছে না। আগে শুনুন কি বলছি, আমি রিসেশনের পক্ষে নই। রিসেশন এলে আমারও যে খুব একটা ভালো লাগবে তা নয়, আমারও ইনভেস্টমেন্ট আছে মার্কেটে, মিউচুয়াল ফান্ড বলুন বা যাই হোক। তো ব্যাপারটা কি হচ্ছে, মার্কেটে 1-1.5 বছরে যে সেক্টরগুলো চলেছে, যে স্টকগুলো চলেছে, তার 70 থেকে 80% কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, বা এখন তাদের হাত থেকে ব্যাটনটা, এই বুল মার্কেটের ব্যাটনটা তাদের হাত থেকে বেরিয়ে গিয়ে হয়তো অন্য সেক্টর বা অন্য স্টকের হাতে আসছে। অন্যান্য সেক্টর কি সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করেছি, যেমন ধরুন আইটি একটু ভালো চলছে, এফএমসিজি ভালো চলছে, ফার্মা ভালো চলছে, একটু ডিফেন্সিভ সেক্টরগুলোর উপর ব্যাটনটা গেছে। তার জন্য যদি দেখেন ওভারঅল নিফটি নিজেকে ঠিক রেখেছে, কিন্তু ভেতরে ভেতরে যে স্টকগুলো বুল মার্কেটের কাণ্ডারি ছিল তারা কিন্তু রিসেশনে বা বিয়ার মার্কেটে চলে এসেছে। উপর থেকে 20-30% নিচে যাওয়া মানে বিয়ার মার্কেট, সেই পার্টিকুলার স্টক বা সেক্টরে অবশ্যই ধরা যায় অ্যাজ পার ডেফিনেশন। এবার এইটা বলে এবার আপনাদের আসি যে এই চার্টে, যে চার্টটা আপনাদের সামনে আমি খুলেছি, কেন একটু ওই আগের কথাটা বলার দরকার ছিল। আমরা তো অনেক সময় একটু গ্লোরি মাথায় নিয়ে চলি যে সবকিছু ঠিক আছে, সেইটা থেকে একটু বেরোতে চাই। হ্যাঁ, নিফটি, ব্যাংক নিফটি বলুন বা ফ্রন্টলাইন ইন্ডেক্স গুলো ভালোই আছে, সেগুলোকে ভালো রাখতে 3-4টে স্টককে একটু উপরে রাখলেই হয়ে যায় ব্যাপারটা। যাই হোক, দেখুন আপনাদের সামনে একটা অভূতপূর্ব তথ্য তুলে ধরি। 2007-এ যখন হয়েছিল রেট কাট সাইকেল, যখন চেঞ্জ করেছিল, সেই দিনটাও ছিল সেপ্টেম্বর 18। আর এইবার ফেড রেট কাট যে শুরু করলো সেটাও হলো 18ই সেপ্টেম্বর 2024। আর সেই 2007-এর 18ই সেপ্টেম্বর 2007-এও কিন্তু 50 বেসিস পয়েন্ট বা 0.5% কিন্তু রেট কাট করেছিল ফেড। আর এইবারেও কিন্তু 50 বেসিস পয়েন্ট রেট কাট করেছে। 50 বেসিস পয়েন্ট কাট করার পরে বাজারের মনে হয়েছে একদল লোকের যে এত তাড়াহুড়ো কিসের, 25 বেসিস পয়েন্ট করলে হতো, 50 বেসিস পয়েন্ট কেন? তার মানে কি ইকোনমির গ্রোথ ভালো নয়? একদিকে ফেড এসে কিন্তু বলছে, জেরোমি পাওয়েল এসে বলছে না গ্রোথ একদম ঠিকঠাক আছে, আমাদের কোনো চিন্তার বিষয় নেই, এই নয় যে গ্রোথ স্লো ডাউন হয়ে গেছে, একদমই নয়, সব ঠিক আছে। তাহলে এই তাড়াহুড়োটা কেন? তাহলে এই আর্জেন্সিটা কেন? দেখুন, কখনো যদি আমরা বেশি আর্জেন্সি দেখাই তার মানে ভেতরে ভেতরে জিনিসটা অনেকটা খারাপ হয়ে আছে। যেমন আপনি ডাক্তারের কাছে গেলেন, হ্যাঁ, একটা ধরুন মানে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আপনাকে যদি 3 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স দেওয়া হয় তাহলে বুঝবেন নর্মাল, কিন্তু সেক্ষেত্রে যদি 7 দিনের একটা অ্যান্টিবায়োটিক কোর্স দেওয়া হয় তাহলে কি আমরা বুঝবো? যে ডাক্তার নিশ্চয়ই মনে করছে, যদিও আমার সামনে হেসে হেসে বলছে না না সব ঠিক আছে, কিন্তু হয়তো ইনফেকশনটা একটু মারাত্মক, তাই জন্য 7 দিনের কড়া অ্যান্টিবায়োটিক ডোজ দিলেন, এটা তো হতে পারে। তো যাই হোক, ব্যাপার এইটা মনে করা হচ্ছে একদল। আমি আমার মতামত বলবো, একটু দেখে নি ব্যাপারটা কি। দেখুন আপনাদের সামনে এই 1955 সাল থেকে যে কমপ্লিট আপনাদের যে ইউএস এর ইন্টারেস্ট রেট সাইকেল চলছে সেগুলো দেখাচ্ছে। আর এই গ্রে এরিয়াটা হচ্ছে রিসেশনের ইন্ডিকেটর। দেখুন, যখন ইন্টারেস্ট রেট এখান থেকে কমাতে শুরু করলো ওরা 2000 সালে, তারপরে তার কিছুদিনের মধ্যেই কিন্তু এই গ্রেটা মানে রিসেশন বা বিয়ার মার্কেট বলুন, যে 2000 সালের ডটকম বাবেল, সেটা কিন্তু এলো। তারপর 2007-এও এখানে যেই কমাতে শুরু করলো, এই লো সাইকেল ইন্টারেস্ট রেট কমাতে যেই শুরু করলো, সাথে সাথে কিন্তু তার কিছু মাসের মধ্যেই কিন্তু রিসেশন এসেছিল 2008-এ।
1990ও দেখুন এখানে কমানো শুরু করে দিয়েছিল, কমানোর 1 বছরের মধ্যেই 6 মাস থেকে 1 বছরের মধ্যেই কিন্তু 1990 সালে রিসেশনটা এসেছিল। প্রত্যেকবারই যদি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন এই মানে 8 আউট অফ 10 টাইমস যখনই হায়ার ইন্টারেস্ট রেট সাইকেল থেকে নিচের দিকে যেতে গেছে ফেড, তারপরেই কিন্তু ফলোড বাই রিসেশন হয়েছে। 1-2 বছর একটু হয়তো এক্সেপশন আছে, কিন্তু বেশিরভাগ সময় এখানেও দেখুন 1970 সালে কমাচ্ছে, তখনই ঠিক রিসেশনটা গ্রাস করেছে, এই জিনিসটা কিন্তু হয়েছে। তাহলে এইখানে 2024-এ এখনো কিন্তু এই 50 বেসিস পয়েন্ট এরা কমিয়ে দিয়েছে, এরপরেও কি 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে রিসেশন আসছে সেটা দেখবো, সেটা বলার এখনো সময় আসেনি। আপনাদের সামনে যে চার্টটা এখন খোলা আছে সেটা হচ্ছে ইউএস এর আনএমপ্লয়মেন্ট রেটের চার্ট, যেটা নিয়ে একটু স্টাডিজ করে সম রিসেশন ইন্ডিকেটর বলে একটা ইন্ডিকেটরও কিন্তু ইউএসএ তৈরি হয়েছে। আপনারা হয়তো অনেকে জানবেন, যারা জানেন একটু নিচে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসগুলো আপনাদের ভালো লাগছে কিনা। যাই হোক, এই সম ইন্ডিকেটরে যেখানে আনএমপ্লয়মেন্টকে প্লট করা হয়েছে, যদি দেখেন যখনই আনএমপ্লয়মেন্ট রেট, ওখানে জব কার্ড বলুন, আনএমপ্লয়মেন্ট রেট বলুন, যখনই স্পাইক দেখা দিয়েছে তখনই কিন্তু রিসেশনটা শুরু হয়েছে। দেখুন এখান থেকে স্পাইকটা দেওয়া শুরু করলো, রিসেশনটা স্টার্ট হলো। এই যে স্পাইকটা দেওয়া শুরু করলো, এখানে রিসেশনটা স্টার্ট হলো। এখানে দেখুন এই যে উপর থেকে আগে এই জিরোর কাছাকাছি ছিল সুন্দর, যেই একটু উপরের দিকে যাচ্ছে তখনই স্পাইকটা দিল আর এখানে রিসেশনটা শুরু হলো। এই যে স্পাইকটা আসছে, রিসেশনটা শুরু হলো। আপনি দেখুন 2007-8-এও তাই হয়েছিল, এই যে আনএমপ্লয়মেন্ট রেট উপরের দিকে যাচ্ছে, সাথে সাথে কিন্তু রিসেশনটাও তার সাথে শুরু হলো। দেখা যায় যে 5.2 বেসিস মানে 52 বেসিস পয়েন্ট মানে 0.52, এটা 0, এটা 1, এর মাঝামাঝি এই যে হাফ, এই জায়গাটা যখন ক্রস করে মোটামুটি, তখনই কিন্তু রিসেশনের দাগটা শুরু হয় বা রিসেশন হওয়াটা শুরু হয়। ঠিক আছে, এটা হিস্টোরিক্যাল দেখা গেছে। এই যে এই দাগটা যখন ক্রস করে মোটামুটি, ঠিক আছে, এই দাগটা যখন ক্রস করে, এখন কিন্তু ঠিক এই দাগটার কাছেই আছে। মানে দেখতে গেলে অঙ্কের মাধ্যমে 50 বেসিস পয়েন্টের বা 52 বেসিস পয়েন্টের উপরে যখন কার্ভটা চলে যায় সম ইন্ডিকেটরে, তখনই কিন্তু হিস্টোরিক্যালি 8 আউট অফ 10 টাইমস বলুন ওরকম প্রবাবিলিটি থাকে যে আপনার রিসেশনটা আসার। এখানে আবার বলছি, এখানে প্রবাবিলিটি নিয়ে কথা হচ্ছে, এখানে সার্টেনিটি নিয়ে কথা হচ্ছে না। হ্যাঁ, এই যে স্টাডিগুলো করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু এই নয় যে হ্যাঁ রিসেশন আসবেই আসবে, এরকম কিছু বলা হচ্ছে না। এখানে প্রবাবিলিটি অফ রিসেশন যেটা পাস্টে হয়েছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখনো কি আসতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো, আগে এটা দেখে নি। তা এখনো কিন্তু যদি দেখেন আনএমপ্লয়মেন্ট রেটটাও কিন্তু এখনো ঊর্ধ্বমুখী বা উপরের দিকে যাচ্ছে, এবং তার জন্যই হয়তো ইউএস ফেড তড়িঘড়ি এসে 50 বেসিস পয়েন্ট কিন্তু কমিয়েছে বলে আমার মূলত ধারণা। আপনাদের কি ধারণা কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে সঞ্জয়, এবার তো বুঝলাম, দুটো ডেটা দিয়ে সুন্দর তুমি বোঝালে যে আগে এরকম কিন্তু রিসেশন গুলো হয়েছে, সে এমপ্লয়মেন্ট যখন আনএমপ্লয়মেন্ট যখন স্পাইক করেছে, কিংবা ফেডের রেট কাট যখন সাইকেলটা চেঞ্জ হয়েছে। তাহলে এবার কি হবে, চলুন এবার কি হবে আমাদের ইন্ডিয়ার মার্কেটের নিরিখে এবং ইউএস মার্কেটের নিরিখে একটু আলোচনা করা যাক। তার আগে, শুরু করার আগে আপনাদের আবার বলছি, যারা এই স্টক মার্কেটের এই যে এখন একটু ডামাডোল পরিস্থিতিতে কিভাবে ইনভেস্টমেন্ট করি বা আমি কিভাবে জিনিসগুলোকে করি, স্টকের মধ্যে একটু মিডিয়াম টার্ম লং টার্ম ইনভেস্টমেন্ট, তা নিয়ে কিন্তু আমি একটা ফ্রি ওয়েবিনার আমার হিন্দি চ্যানেলে আনছি, সঞ্জয় টক্স। সেই চ্যানেলে একটু যাবেন, সঞ্জয় টক্স বলে ইউটিউবে সার্চ করলেই কিন্তু একটু নিচের দিকে পেয়ে যাবেন যে সঞ্জয় টক্স, শুধুমাত্র সঞ্জয় টক্স, সঞ্জয় টক্স বাংলা নয়, সঞ্জয় টক্স। এই চ্যানেলটায় এসে লাইভ এই ট্যাবে এসে কিন্তু আপনি লাইভ ওয়েবিনারের লিংকটা পেয়ে যাবেন। এখানে নোটিফাই মি করে রাখবেন। 29শে সেপ্টেম্বর দুপুর 2টো থেকে কিন্তু এই ফ্রি ওয়েবিনার 1.5 ঘন্টার ওয়েবিনারটা হবে, প্লিজ জয়েন করবেন। আমি এই ওয়েবিনারের লিংক আমার যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে তাতেও দিয়ে দিয়েছি। ফ্রি টেলিগ্রাম গ্রুপে যদি এখনো জয়েন না করে থাকেন, নিচে দেওয়া লিংক আছে, সেখানে থেকে কিন্তু জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি। আর যারা আমার সাথে থেকে লাইভ মার্কেটে ট্রেডিং শিখতে চান, তাদের জন্য আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচও আছে। এই ভিডিওর নিচে বা আমার চ্যানেল ভিজিট করেও জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে জয়েন করে নিতে পারেন ক্লাসে। এবার আমাদের নিরিখে বলি, দেখুন আমার পার্সোনাল মতামত হলো রিসেশন আসতে পারে কি না আসতে পারে সেটা তো 6 থেকে 1 বছরের মধ্যেই আমাদের ব্যাপারটা চলে আসবে, কারণ সাথে সাথে জিনিসটা কিছু হয় না, একটু সময় লাগে, 3 থেকে 6 মাস
সময় লাগে। তবে আমার পার্সোনাল যা মতামত, হয়তো ফ্রন্টলাইন যে ইন্ডেক্স আছে, মানে আমাদের নিফটি সেন্সেক্স এগুলোই তো ফ্রন্টলাইন ইন্ডেক্স, হয়তো এই ইন্ডেক্স গুলো আমাদের কিন্তু ওই 20%, 30%, 60% ওরকম কিন্তু নিচের দিকে আসবে বলে আমার পার্সোনাল মত হয় না। আমি তাতে মানে এখনো তো দেখে কিছু মনে হচ্ছে না যে নিফটি 60% নিচে চলে আসবে। কেন 60% বলছি? 2008 সালে রিসেশনে কিন্তু ফ্রন্টলাইন ইন্ডেক্স 50%, 60% নিচে এসেছিল। তো এখন সেটা মনে হচ্ছে না, কারণ নিফটিতে অন্যান্য যে সেক্টরগুলো আছে সেগুলো ঠিক দাঁড়িয়ে যাবে। কিন্তু প্রবলেম হবে স্টক লেভেলে বা সেক্টর লেভেলে। যে সেক্টরগুলো আগে বুলরানে ছিল সেগুলোতে দেখতেই পাচ্ছেন অলরেডি তাদের বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে বা বিয়ার মার্কেটে অলরেডি আছে, বিয়ার মার্কেট থেকে আবার হয়তো তারা বুল মার্কেটে যাবে। তো ভেতরে ভেতরে এরকম সেক্টর অ্যালোকেশন বা স্টক চার্নিং বা স্টকের হাত থেকে ব্যাটন বেরিয়ে গিয়ে অন্য স্টকের হাতে চলে যাওয়া বুল মার্কেটের, সেটা কিন্তু হতে পারে। সেই দিকে আমাদের নজর রাখতে হবে। মানে এই সময় স্টক সিলেকশন বা সেক্টর সিলেকশনের উপর ফোকাস কিন্তু অনেক অনেক বেশি মানে চতুরতার সাথে করতে হবে বা অনেক কিছু ডিসিশন নিয়ে অনেক কিছু ভেবেচিন্তে করতে হবে। ঠিক আছে, কারণ মেইন বোর্ডে বা মেইন নিফটি বা সেন্সেক্সে যদি বড় ইউএসএ যদি রিসেশন আসেও, আমি ওয়ার্স্ট কেস সিনারিও বলছি, ধরুন ইউএসএ রিসেশন এলো 6 মাসে এবং 20-30% ওদের ইন্ডেক্সটা কারেক্ট করলো, আমার মনে হয় নিফটি সেক্ষেত্রে হয়তো আউট পারফর্মই করবে। মানে ওদের মার্কেট 20% পড়লে আমাদের হয়তো 10%ই পড়লো নিফটি, হয়তো তেমন কিছুই না। নিফটি 10% পড়াটা রানিং কারেকশন, ইট ইজ নট আ রিসেশন অলসো। কিন্তু ভেতরে ভেতরে স্টকগুলো যেগুলো আমি আপনাদের দেখালাম, ভেতরে ভেতরে স্টকগুলো যেগুলো চলছিল সেগুলো হয়তো অনেক কমে যাবে, তার প্রতি আমাদের নজর রাখতে হবে। সুতরাং আমাদের টোটাল পোর্টফোলিওকে একটা সুন্দর অ্যালোকেশন বানাতে হবে অ্যাজ আ হোল পোর্টফোলিওকে, যেখানে আমরা ওই যে স্টকগুলোর হাত থেকে ব্যাটনটা বেরিয়ে যাচ্ছে, যে স্টকগুলো আন্ডার পারফর্ম করছে, সেখান থেকে বেরিয়ে গিয়ে একটু আউট পারফরমেন্স স্টকগুলো বা যেগুলো একটু স্টেবিলিটি প্রদান করছে সেই সব স্টকে বা সেই সব বিজনেসে যাওয়ার আমাদের সময় এসেছে। এবং আরেকটা কথা বলি, যখনই পোর্টফোলিও নিরিখে কথা হচ্ছে, একটু বিজনেস বুঝে, যে বিজনেস আপনি বুঝবেন সেই বিজনেস বুঝে কিন্তু আসা উচিত। যেমন আমি উদাহরণ দিই, আমি যেমন পার্সোনালি মেটাল সেক্টরটা একটু কম বুঝি মানে এই নয় যে বুঝি না, মানে প্রচুর খবর রাখতে হবে। যেমন ধরুন এলএমই তে কি হচ্ছে, এলএমই মানে লন্ডন মেটাল এক্সচেঞ্জে কি হচ্ছে, তার মানে ধরুন আমি টাটা স্টিল নেব, তাহলে আমার যে আয়রন ওরের ব্যাপার কি চলছে, বা আমি ধরুন হিন্দুস্তান জিঙ্ক নেব, তাহলে জিঙ্কের বাজার দর কেমন চলছে, জিঙ্কের চাহিদা অন্যান্য মার্কেটে কি হচ্ছে, জিঙ্কের যারা যেসব দেশগুলোতে খনি আছে সেই সব দেশগুলোতে কি কোন রকম মানে সাপ্লাই ডিসরাপশন চলছে, মানে কোন রকম যুদ্ধ ফুদ্ধতে তারা কি জড়িয়ে পড়ছে যেখান থেকে ওদের সাপ্লাইয়ে কোনো এফেক্ট হতে পারে। এই সব ব্যাপারগুলো কিন্তু জানতে হবে, কেন ওগুলো কমোডিটি বেসড। এইসব এত ব্যাপার একটা সেক্টরে, যখন আপনি হিন্দুস্তান জিঙ্ক নেন বা বেদান্তা নেন, এত সব ব্যাপার কি ভাবেন বা চিন্তা করেন? যদি বিজনেসটা বুঝে আমি যদি একটা স্টক পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট পারপাসে রাখি, তাহলে কিন্তু আমি সেই স্টককে ইনডেপথ বা সেই সেক্টরকে ইনডেপথ বোঝার চেষ্টা করি, সেই ব্যবসাটাকে বুঝে কনফিডেন্স পেলে তারপরেই আমি তার মধ্যে আসার চেষ্টা করি। যদি ব্যবসা বুঝে কোনো স্টকে থাকেন, সেই স্টক যদি নিচেও নামে সময়ের ব্যাপার মানে নিরিখে, সময়ের অবকাশে সব স্টকে একটু নিচে আসে তারপর আবার উপরে যায়, তো তাহলে ঠিক আছে। যদি ব্যবসা না বুঝে এসে থাকেন তাহলে কিন্তু মুশকিল। তাই বলছি পোর্টফোলিও চার্নিং, পোর্টফোলিও রিঅ্যালোকেশন এইসবের উপর একটু জোর দেন। আর নিজেরা প্লিজ নিচে কমেন্ট করে জানান যে উপর থেকে 20% কোন কোন আরো স্টক কারেক্ট করে বসে আছে বা বিয়ার মার্কেটে অলরেডি বসে আছে। নিফটিকে দেখে কিন্তু ভাববেন না যে সবকিছু ঠিক আছে, ভেতরে ভেতরে যারা অলরেডি বুল মার্কেটে ছিল তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এইটা মনে রাখবেন। আমার তৈরি করা এই পোর্টফোলিও রিব্যালেন্সিং এর সময় চলে এসেছে কিনা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটাকে একটু লাইক করে দেবেন যাতে অনেকের কাছে পৌঁছে যায়। এই ভিডিওতে আমি একটু ডিটেলস ম্যাক্রো ইকোনমি নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনাদের ভালো লাগলো। আর এরকম ভিডিও আরো চান কিনা অবশ্যই নিচে ভিডিও করে মানে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।